প্রথম কথা হচ্ছে এটা আমি বলবো যে চরম অব্যবস্থাপনা। এবার ঈদে আমরা যেটা দেখলাম, আসলে পুরো দেশের যারা যাত্রী বিভিন্ন ঢাকা শহর থেকে শুরু করে জেলা শহরে যে আমাদের যাতায়াতটা হয়েছে, আমি দেখেছি আসলে এখানে অব্যবস্থাপনা প্রত্যেকটা পদে পদে ছিল। আপনি ফেরি দুর্ঘটনার যে কথা বলছেন, আসলে আপনি যদি তাকান, আপনি আপনার বক্তব্য কিন্তু বলছিলেন এই যে দুর্ঘটনার কথা আমরা বারবার বলছি, আসলে ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন নাই। আপনি পরিবহন ব্যবস্থাপনা বলেন, মালিকানা ব্যবস্থাপনা বলেন, এমনকি ঘাট ব্যবস্থাপনা, কোনো কি পরিবর্তন এসেছে? তাহলে আমরা দুর্ঘটনা কমাবো কেমনে? এই যে ঘাটে আপনি জানেন, ঘাট গেলে আমরা দেখি একটা ব্যবস্থাপনা আছে, সেটা কি? যানবাহন আসার পরে কোন যানবাহনকে আগে দিবেন। আপনি ফেরি দুর্ঘটনার যে কথা বলছিলেন, দেখেন আসলে ফেরিতে দুর্ঘটনা যেটা আমরা দেখলাম, আপনি বলেন তো এই দৌলতদিয়া ঘাটে কোনো ব্যবস্থাপনা আছে? একটা পন্টন যেটি চারপাশে আমরা দেখলাম কোনো ধরনের রেলিং নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে বাসটি ওখানে দাঁড়িয়েছিল, আমি জানি না যে বাসের মালিক সে বলছে যে তার বাসের ফিটনেস ছিল, কিন্তু দেখেন যেভাবে দুর্ঘটনা হলো, আমি একটা থামা বাস হঠাৎ করে সে যে বেগে অনেকটা 25 থেকে 30 কিলোমিটার বেগে, আমি বললাম অনেকটা হ্যাচড়া টান দিল, অনেকটা হ্যাচড়া একটা টান। তার মানে এখানে দুটো কারণ হতে পারে। আমরা দেখেন অব্যবস্থাপনা কেন বলছি, এটা খুবই একটা কমন কালচার, বিশেষ করে যে কোম্পানির বাসগুলো অতটা নাম করা না। আপনি দেখবেন ফেরিঘাট আসার পর যেটা হয়, চালক বাস থেকে নেমে যায়, চালকের সহকারী সে ফেরিতে ওঠানোর চেষ্টা করে, এটা কিন্তু খুব কমন চিত্র। আবার ফেরি থেকে নামার সময় দেখবেন চালকের সহকারী সে ফেরি থেকে পুন্টন জেটিতে নামানোর চেষ্টা করছে। এখন কথা হচ্ছে, যাত্রী বোঝাই একটা ভারী যানবাহন, এটা কি প্রশিক্ষণের জায়গা? এবং একই সাথে যারা ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে, বিআইডব্লিউটি আছে, ওখানে একজন সুপারভাইজার থাকার কথা, সে কি এসব দেখে না? ফেরিতে ওঠার সময় যাত্রী সাধারণ ফেরিতে বাস থেকে নামার কথা, তারপরে ফেরি উঠবে। কারণ আমরা জানি যে আমাদের পুন্টন জেটি এবং ফেরির কি অবস্থা, কোনোটারই আসলে আয়ুষ্কাল নাই। যে উদ্ধার কাজে আসছে, আমরা রুস্তম, আমরা যে কথা বলছি, আমরা কিন্তু মনে করছি যে রুস্তম এসেছে অনেক শক্তিশালী। আমার ধারণা এই উদ্ধারকারী জাহাজ তারও ফিটনেস নাই। তাহলে আপনি এই অব্যবস্থাপনা এইটা রেখে যেটা বললাম, ন্যূনতম যেটা করার কথা, এবং ঈদের সময় যে এই যে ফেরিঘাটের চাপ বাড়বে, এটা খুব স্বাভাবিক। তাহলে তাদের ব্যবস্থাপনা ওখানে তো ডুবুরি থাকার কথা ছিল। আপনার 90 ফিট নিচে একটা বাস চলে গেল, সেখানে 1 মিনিটও বাঁচার কথা না, আপনি 7 ঘন্টা পর উদ্ধার কাজ শুরু করলেন। এটা কি হতে পারে? ফেরিঘাটের ব্যবস্থাপনায় যারা ডুবুরি ছিল, আমার ধারণা তারা বাসায় যেহেতু সে সময় ঘুমাচ্ছিল। আমি তো সুপারভাইজারের কোনো বক্তব্যই শুনলাম না। বলা হচ্ছে ব্রেক ফেল করেছে। আচ্ছা বলেন তো, এই যে ঘাটে যে একটা স্লোপ থাকে, সেটা আমরা সবাই জানি যে আপনিও বলছিলেন যে পারাপারি কে কার আগে যাবে, যে চেষ্টাটা চলে। একটা ঘাটে একটা বাস দাঁড়িয়ে আছে স্লোপের মধ্যে, 0 পয়েন্টের কথা বলা হচ্ছে, সেখানে তো হ্যান্ড ব্রেক থাকার কথা। আপনার পায়ে চাপা ব্রেক কাজ করেনি, আপনি স্টার্ট বন্ধ করে রেখেছেন, সেখানে এয়ার প্রেশার হয়তো বা ছিল না, কিন্তু যিনি চালক তার তো জানার কথা যে আমার স্টার্ট দেওয়ার পর 45 সেকেন্ড সময় লাগবে 90 PSI প্রেশার উঠতে, ওই সময়টা তো তাকে দিতে হবে। তার পার্কিং ব্রেক কই? আমার ধারণা আমাদের চালকদেরকে শেখান। আপনি সড়ক অবকাঠামো তৈরির পিছনে 1000 কোটি টাকা বিনিয়োগ করলেন, তাহলে চালক তৈরি করতে হবে না? আমার ভারী যানবাহন আছে ধরেন 2 লক্ষ, সেখানে চালক আছে 1.5 লক্ষ, 50,000 একটা ঘাটতি। আমি যদি আন্তর্জাতিক মানদণ্ডে যাই, প্রত্যেকটা ভারী যানবাহনের পিছনে 1.5 থেকে 2 জন চালক লাগবে। সেই হিসাব করলে তো আমাদের 3 লক্ষ চালকের ঘাটতি। তাহলে গণপরিবহন চলছে কেমনে? এখানে গণপরিবহন সংকট, চালকের সংকট। আমি যেটা মনে করি, যানবাহন ঠিক নাই, মালিক ঠিক নাই, এমনকি যারা নিয়ন্ত্রণকারী সংস্থা তারাও ঠিক নাই। যারা রেগুলেটেড হওয়ার কথা, তারা এখন রেগুলেটর হয়ে গেছে, তারাই নিয়ন্ত্রণ করছে। তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? এখানে আসলে পরিবহন সেক্টরে আমি যেটা দেখি, আমি শুধু গণপরিবহনের কথা বলবো না, অন্যান্য যে পরিবহনগুলি দেখেন, অটোরিকশা বলেন, সিএনজি বলেন, সবার একটা করে এরকম সমিতি আছে, তাদের একজন নেতৃত্বে আছেন, তারা নেতৃত্ব দিচ্ছেন, ভালো কথা, কিন্তু নেতৃত্ব দিতে হবে কোথায়? আমি চাবো যে আমার ব্যবস্থাপনা যেন আধুনিক হোক। আমার প্রতি বছর যেভাবে মানুষ মারা যায়, আপনি 25 মার্চের কথা 25 তারিখের কথা বলছেন, সেদিন একদিনে সড়ক দুর্ঘটনায় 50 জনের বেশি মারা গেছে। এটা কি সম্ভব? এই দেশে সম্ভব? এই ঈদযাত্রাটা আমি দেখেছি অনেকটা মরণযাত্রায় পরিণত হয়ে গেছে, কারণ অব্যবস্থাপনা, অনিয়ম, অসতর্কতা, অসাবধানতা, আমি যে শব্দই ব্যবহার করি না কেন, এটা কম বলা হবে। এবং আমি দেখেছি আসলে কোনো কিছু ঠিক নাই। আসলে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সড়ক দুর্ঘটনা কমবে না। আমরা টেকনিক্যাল সমস্যা নিয়ে কথা বলতে পারি, টেকনিক্যাল সমস্যাগুলি আমরা জানি, করণীয় কি সেটাও আমরা জানি, করণীয় নিয়ে অনেক কথা হয়েছে। যেটা আমি বললাম, আমরা যখনই দুর্ঘটনা দেখি হয় বাসের ফিটনেস নাই, অথবা চালকের উপযুক্ত ড্রাইভিং লাইসেন্স নাই, এটা আমাদের জানা, কিন্তু করণীয় কি সেটাও আমাদের জানা। যেটা আমি বলছিলাম, আসলে টেকনিক্যাল সমস্যা এটা না, এটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, এটা সমাধান করতে হবে। তাছাড়া এই যে আমরা একটা চক্করে পড়ে গেছি দুর্ঘটনার, এই চক্কর থেকে কিন্তু বাংলাদেশ বের হতে পারবে না। বেরিয়ে আসা যাচ্ছে না।